জুলাই আগস্টে গণহত্যা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি একথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যা মামলায় ৭ জনের বিরুদ্ধে তদন্তের প্রতিবেদন দিতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৭ জনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 9:45টায় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও শুনানিতে তদন্ত শেষ করতে 2 মাস সময় বাড়ানোর আবেদন এবং সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করে প্রসিকিউশন। আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার পাশাপাশি তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন। তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর জানান, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। জুলাই আগস্ট গণহত্যার অনেক সম্ভাব্য সাক্ষীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। বিচারে কেউ বাধা দিলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। এদিকে ট্রাইব্যুনালের বিচারের বৈধতা নিয়ে আবেদন করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এ বিষয়ে শুনানি হবে 20 জানুয়ারি। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে 1971 সালের ইস্যুগুলো নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কায়রোতে অনুষ্ঠিত D8 সম্মেলনের সাইডলাইন বৈঠকে ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক জোরদারে একমত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় চিনি শিল্প, ডেঙ্গু ব্যবস্থাপনা ও সার্ককে আরও কার্যকর করতে আলোচনা করেন তারা। বৈঠকে 2026 সালের মাঝামাঝি বা তার আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়ার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। পাক প্রধানমন্ত্রী জানান, 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বিষয়গুলো মীমাংসিত হয়েছে। এর বাইরে অমীমাংসিত কোনো বিষয় থাকলে তা দেখার কথা জানান তিনি। একই সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাবে বাংলাদেশে মৃত্যুর ঘটনায় শোক জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ বিষয়ে পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা বলেন তিনি। বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। আশা করেন বাংলাদেশ ও পাকিস্তানের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণের মাধ্যমে ছেলে মেয়েদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রভাবচালিত সংযোগ স্থাপন এবং সমবায় শিক্ষা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কায়রোতে D8 ভুক্ত দেশগুলোর 11তম সম্মেলনে দেয়া ভাষণে রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে 2টি কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, D8 সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই উদ্যোক্তাদের এবং উচ্চশিক্ষাকে আজকের তুলনায় অনেক কাছাকাছি নিয়ে আসতে হবে। D8 দেশগুলোকে তাদের ছেলে মেয়েদের অর্থনীতির নেতা হবার জন্য জায়গা তৈরি করতে শিক্ষা পুনরুদ্ভাবন করার কথা বলেন তিনি। D8 শীর্ষ সম্মেলনের তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই জোটের নেতারা এমন এক সময় মিলিত হয়েছেন যখন বিশ্ব অভূতপূর্ব এক চ্যালেঞ্জ প্রত্যক্ষ করছে, ইঙ্গিত দিচ্ছে অনেক সুযোগের। অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, D8 মহাসচিব সহ জোট রাষ্ট্রের নেতারা উপস্থিত ছিলেন।
to let us build and deepen functional, impact-driven connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers, which we do now. We have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today. Our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from the 8 countries, successfully navigating in the fiercely competitive global market. ভোটের তারিখ উল্লেখ না করে প্রধান উপদেষ্টা নির্বাচনী বক্তব্য একেবারেই অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের তারিখ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি মনে করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তার বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বললেও রোডম্যাপ সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেননি। সময়সীমা নিয়ে ডক্টর ইউনূস ও তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। তিনি বলেন, যেহেতু নতুন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ভোট বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচন সম্পন্ন করা উচিত। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। সংবিধানের ৫ম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ রায়ে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের উপযুক্ত। নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনে আরও পরীক্ষার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারেক রহমান। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ দেন তিনি। প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, ওবায়দুল কাদেরও সাবেক সচিব ABM আমিনুল্লাহ নুরীর বিরুদ্ধে 137টি বাস ক্রয়ে অনিয়মের তথ্য পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে IFIC ব্যাংকের 1907 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অন্যদিকে 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের MD এস আলমের 2 ভাই সহ 58 জনের নামে দুদক মামলা করেছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন। একই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আগামী ফেব্রুয়ারিতে IMF এর ঋণের চতুর্থ কিস্তির $64 কোটি পাবে বাংলাদেশ। অতিরিক্ত আরও $75 কোটি দিতেও সম্মত হয়েছে সংস্থাটি। ঢাকায় 2 সপ্তাহের পর্যালোচনা শেষে IMF এর মিশন চিফ ক্রিস পাপাজর্জিও এসব তথ্য জানান। তিনি বলেন, নানা কারণে বাংলাদেশের অর্থনীতি ভালো নেই। GDP প্রবৃদ্ধি বাড়াতে ও মূল্যস্ফীতি কমাতে হবে সরকারকে। গত বছর মার্কিন সংস্থা IMF এর কাছে $470 কোটি ঋণ চায় আওয়ামী লীগ সরকার, যার মধ্যে 3 কিস্তিতে $231 কোটি দিয়েছে তারা। সরকার পতনের পর চতুর্থ কিস্তি পাওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়। আগের শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় 2 সপ্তাহ বাংলাদেশে অবস্থান করেন IMF এর 10 সদস্যের প্রতিনিধি দল। তাদের কাছ থেকে আরও $75 কোটি ঋণ চায় অন্তর্বর্তী সরকার। IMF এর কর্মকর্তারা জানান, আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটির বোর্ড সভার পর চতুর্থ কিস্তি ও নতুন ঋণ মিলিয়ে $140 কোটি দেয়া হবে বাংলাদেশকে। We are here now in the interim government. বাংলাদেশে গত 2 সপ্তাহ আমাদের দেয়া শর্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দেখছি, যা ইতিবাচক মনে হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের বোর্ড সভার পর ঋণের চতুর্থ কিস্তি $64 কোটি দেয়া হবে। পাশাপাশি অতিরিক্ত যে $75 কোটি ঋণ চাওয়া হয়েছে সেটিরও অনুমোদন হবে। We are all in agreement that needs to be done. ঋণ দিলেও বাংলাদেশের অর্থনীতি ভালো নেই বলে জানান IMF এর কর্মকর্তারা। চলতি বছর GDP প্রবৃদ্ধি 4% নিচে নেমেছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া ও ব্যাংকিং দুর্বলতা অর্থনীতিকে নাজুক করেছে। পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু পরামর্শও দেন তারা। Our institution has no political motives whatsoever. IMF রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করে না, কোনো দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করে। নানা কারণে বাংলাদেশের অর্থনীতি এখন ভালো নেই। প্রবৃদ্ধি কমে গেছে, বেড়েছে মূল্যস্ফীতি। রাজস্ব আয় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ব্যাংকিং সেক্টরের দুর্বলতা দূর করতে বেশ কিছু পরামর্শ দিয়েছি। Bangladesh Bank needs to tighten even further to curb inflation. 2026 সাল নাগাদ ঋণের সব টাকা দেবে IMF. Will be completed